বরেলির সকালগুলো সবসময় এক অদ্ভুত দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে থাকত। একদিকে সিভিল লাইন্সের চকচকে রাস্তায় সরকারি গাড়ির মসৃণ চলাচল, উঁচু বাংলোর সবুজ ঘেরা বাগান আর নিখুঁত শৃঙ্খলার আভা যেন শহরের মুখোশটাকে ঝকঝকে করে রাখত। অন্যদিকে ঠিক তার পাশেই ছিল ভিড়ে ঠাসা গলি, অস্থির শোরগোল, প্রতিদিনের লড়াই আর ছোট ছোট আশার উপর ভর করে টিকে থাকা একটা কাঁচা বাস্তবতা। এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়েছিল একটি সরকারি বাংলো, আইপিএস অফিসার কোমল সিনহার আবাস। উঁচু পাঁচিল, কড়া নিরাপত্তা আর নিখুঁত গোছানোর চাদরে মোড়া সেই বাড়িটি যেন শৃঙ্খলার প্রতীক ছিল। কিন্তু সেই একই ছাদের নিচে বাস করতেন ড অর্জুন রায়চৌধুরী, কোমল সিনহার স্বামী। বয়স ৩২, পেশায় সরকারি মনোরোগ বিশেষজ্ঞ। চোখে মুখে এক অদ্ভুত গভীর শান্তি। বাইরে থেকে দেখলে তিনি ছিলেন এই বাড়িরই অংশ, কিন্তু তার আসল জগৎ ছিল এই চার দেওয়ালের অনেক অনেক বাইরে। সেই অদৃশ্য দূরত্ব কোমলের মনে ধীরে ধীরে এক অস্বস্তিকর ছায়া ফেলতে শুরু করেছিল। শুরুতে কোমলের কাছে অর্জুনের শান্ত স্বভাব খুব ভালো লেগেছিল। তার মনে হয়েছিল যে একজন স্থির ও বুদ্ধিমান স্বামী তার জীবনের ভারসাম্য বজায় রাখবে। কিন্তু সময়ের সাথে সাথে সে অর্জুনের এই শান্ত স্বভাবকে এক অদ্ভুত স্তব্ধতায় বদলে যেতে দেখল। অর্জুন বাড়িতে থেকেও যেন বাড়িতে থাকত না। সে ঘণ্টার পর ঘণ্টা নিজের ঘরে বসে থাকত, ফাইল, নোটস আর ডায়েরিতে ডুবে থাকত। কোমল অনেকবার এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার মনে একটা হালকা সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করল। সে দেখত যে অর্জুন না জানিয়ে রাতের যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে যেত, কখনো রাত ২টো, কখনো রাত ৩টে। যখন ফিরত তখন তার জামা কাপড় ধুলো আর ঘামে মাখামাখি থাকত। একবার কোমল দেখল যে বাংলোর বাইরে বসে থাকা এক নোংরা অগোছালো মানুষকে অর্জুন নিজের হাতে খাইয়ে দিচ্ছে। সেই মানুষটিকে পরিষ্কারভাবে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছিল। অর্জুন তার সামনে বসে তারই ছন্দে ধীরে ধীরে কিছু বলছিল, যেন তাকে শান্ত করার চেষ্টা করছিল। এই দৃশ্য কোমলের জন্য অস্বস্তিকর ছিল। সে বুঝতে পারছিল না যে একজন মর্যাদাবান সরকারি অফিসারের স্বামী কেন রাস্তার মানুষের সাথে এভাবে বসে আছে। ধীরে ধীরে কোমল এটাও অনুভব করতে শুরু করল যে অর্জুনের বেতনের একটা বড় অংশ বাড়ির খরচে আসছে না। অ্যাকাউন্টে টাকা কম দেখা যেত। সে শুধু এটুকুই বলতো যে অভাবীদের কাছে লাগছে। কোমলের কাছে এই উত্তর যথেষ্ট ছিল না। তার কাছে এটা ছিল দায়িত্বহীনতা। এই সব কিছুর মাঝে বিভাদেবীর উপস্থিতি কোমলের মনে ওঠা সন্দেহকে আরও গভীর করে দিল। বিভাদেবী, যিনি নিজের জীবনে সব সময় মর্যাদা আর সামাজিক ভাবমূর্তিকে সর্বোপরি মনে করতেন, তিনি অর্জুনের আচরণ শুরু থেকেই পছন্দ করতেন না। তার মনে হতো যে এই ছেলেটি তার মেয়ের যোগ্য নয়। তিনি বারবার কোমলকে বলতেন যে যে মানুষ নিজের বাড়ির চেয়ে রাস্তার মানুষের জন্য বেশি বাঁচে, সে স্বাভাবিক হতে পারে না। বিভাদেবীর কথাগুলো ধীরে ধীরে কোমলের মনে জায়গা করে নিতে লাগল। সে এখন প্রতিটি ছোট বড় ঘটনাকে আলাদা নজরে দেখতে শুরু করল। অর্জুনের গভীর রাতে বেরিয়ে যাওয়া, তার নিজের সাথে কথা বলা, তার সমস্ত টাকা গরিবদের ওপর খরচ করা, সবকিছুই এখন তাকে একটা নির্দিষ্ট দিকে ইশারা করছে বলে মনে হতে লাগল। তার মনে হতে শুরু করল যে হয়তো তার স্বামীর মানসিক ভারসাম্য ঠিক নেই। সেদিন রাতে বরেলিতে হালকা বৃষ্টি হচ্ছিল। কোমল নিজের ঘরে ছিল। তখনই হঠাৎ বাংলোর গেট খোলার আওয়াজ এলো। অর্জুন ভেতরে এলো। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল। জায়গায় জায়গায় কাদা লেগেছিল আর তার হাতে হালকা চোটের দাগ ছিল। তার মুখে ক্লান্তি আর অস্থিরতা দুটোই একসাথে দেখা যাচ্ছিল। সে সরাসরি নিজের ঘরে গেল আর কিছু না বলে চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে নিজের সাথে কথা বলতে লাগল। তার শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত ঘাবড়ে যাওয়া ভাব ছিল। সে বারবার কোনো একটা ছিলের কথা বলছিল। আর তার চোখে ঘুম নয়, বরং এক অস্থিরতা ছিল। কোমল দরজার কাছে দাঁড়িয়ে এই সব দেখছিল। তার ভেতরে ভয় আর দ্বিধার এক মিশ্রণ তৈরি হল। সে বুঝতে পারছিল না যে এটি সেই মানুষটি কিনা যার সাথে সে বিয়ে করেছিল। তখনই বিভাদেবীও সেখানে এলেন। তিনি একবার অর্জুনকে দেখলেন এবং তারপর কোমলের দিকে ফিরলেন। তার চোখে চিন্তার চেয়ে এক অদ্ভুত দৃঢ়তা বেশি ছিল। তিনি ধীরে ধীরে কোমলের কাঁধে হাত রাখলেন, যেন তাকে কোনো একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছেন। বারেলির সেই একই সকাল ছিল, কিন্তু সেই সকালে এক অদ্ভুত শীতলতা ছিল, যা আবহাওয়া থেকে নয়, বরং সেই বাড়ির ভেতরে বাড়তে থাকা নিস্তব্ধতা থেকে জন্মেছিল। রাতের ঘটনার পর বাংলোর প্রতিটি কোণ যেন কোনো এক অজানা সিদ্ধান্তের অপেক্ষা করছিল। বাইরে নিরাপত্তা কর্মীদের আনাগোনা আগের মতোই ছিল, কিন্তু ভেতরে এমন একটা উত্তেজনা ছিল যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত।
কোমল সিনহা সারা রাত ঘুমাতে পারেনি। তার মনে বারবার সেই একই দৃশ্য ঘুরছিল। অর্জুনের ভেজা শরীর, তার কাঁপা কণ্ঠস্বর, নিজের সাথে বিড়বিড় করার শব্দ আর সেই অদ্ভুত অস্থিরতা যা তাকে প্রথমবার ভয় পাইয়ে দিয়েছিল। সে একজন আইপিএস অফিসার ছিল। সে অপরাধী, হিংসা আর বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করেছিল। কিন্তু এই ভয় আলাদা ছিল। এই ভয় কোনো বাইরের বিপদের নয়, বরং সেই মানুষটির ছিল যে তার স্বামী ছিল। সকাল হতেই বিভাদেবী সেই ভয়কে দিশা দেখিয়ে দিলেন। তিনি কোমলের মনে ওঠা প্রতিটি সন্দেহকে শব্দ দিলেন। তার কাছে এটি কেবল একটি ব্যবহারিক সমস্যা ছিল না, এটি ছিল তাদের সম্মানের প্রশ্ন। তিনি পরিষ্কারভাবে বললেন যে এই পরিস্থিতি এখন আর এড়িয়ে যাওয়ার মতো নয়। তার কথায় এমন এক কঠোরতা ছিল যা কোমলের ভেতরে অবশিষ্টটুকু নরম ভাবকেও চেপে দিল। কোমল প্রথমবার অর্জুনের ঘরকে সেই নজরে দেখল যা একজন স্ত্রীর নয়, বরং একজন অফিসারের ছিল। ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ, অসম্পূর্ণ ডায়েরি, ওষুধের প্যাকেট আর কিছু এমন নোটস যাতে মানসিক অবস্থা সম্পর্কে গভীর ও জটিল শব্দ লেখা ছিল। এইসব এখন তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। তার কাছে এসব কোনো অস্থির মনের জট পাকানো পৃথিবীর মতো মনে হতে লাগল। অর্জুন তখনও সেই চেয়ারেই বসেছিল যেখানে সে রাত থেকে বসেছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সে শান্ত ছিল, যেন তার ভেতরে কোনো তুফান নেই, বরং এক স্থির নিস্তব্ধতা আছে। কোমলের কাছে এই নিস্তব্ধতা আরও বেশি বিপজ্জনক মনে হল। তার মনে হল যে এটি কোনো স্বাভাবিক মানুষের আচরণ হতে পারে না। বিভাদেবী ধীরে ধীরে বাড়ির কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের সামনেও এই কথা ছড়াতে শুরু করলেন যে অর্জুনের মানসিক অবস্থা ঠিক নেই। কোমলের জন্য এই সব দেখা সহজ ছিল না। তার ভেতরের অফিসার এখন তার ভেতরের স্ত্রীর ওপর ভারী হতে শুরু করেছিল। সে অর্জুনকে সামনে ডাকল। বাড়ির ভেতরের পরিবেশ হঠাৎ খুব ভারী হয়ে গেল। বিভাদেবী একদিকে দাঁড়িয়েছিলেন। তার চোখে সন্তোষ আর নিয়ন্ত্রণের ঝলক ছিল। কর্মচারীরা দূরে দাঁড়িয়েছিল, কিন্তু সব কিছু দেখছিল। কোমল অর্জুনের দিকে তাকাল। তার চোখে এখন আর সেই আপন ভাব ছিল না যা কখনো ছিল। সেখানে কেবল কঠোরতা ছিল, সন্দেহ ছিল আর একজন অফিসারের ঠান্ডা সিদ্ধান্ত ছিল। সে অর্জুনকে বলল, তুমি আমার বাংলো খালি করে দাও, আমার সম্মান বাজি লেগেছে। অর্জুন তার কথা মন দিয়ে শুনল। সে মাঝখানে কোনো প্রশ্ন করল না, কোনো সাফাই দিল না। তার চোখে না রাগ ছিল, না অবাক হওয়ার কোনো ভাব, ছিল কেবল এক গভীর ক্লান্তি, যেন সে আগে থেকেই জানত যে এই দিন আসবে। কোমল শেষ পর্যন্ত সেই শব্দগুলো বলে দিল যা বললে হয়তো সব সম্পর্ক ভেঙে যায়। সে অর্জুনকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে দিল। তার শব্দে কোনো দ্বিধা ছিল না, কোনো বাধা ছিল না। সে একটি রায় শোনাচ্ছিল, আর সেই রায়ে আবেগের কোনো জায়গা ছিল না। বিভাদেবী তৎক্ষণাৎ সেই সিদ্ধান্তকে আরও মজবুত করে দিলেন। অর্জুন ধীরে ধীরে উঠল। সে একবার পুরো বাড়িটিকে দেখল, সেই বাড়ি যেখানে সে কখনো আপন ভাব খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল। তার নজর কোমলের ওপর পড়ল, কিন্তু সে কিছু বলল না। সেই নজরে কোনো অভিযোগ ছিল না, কিন্তু এক গভীর দূরত্ব ছিল যা এখন হয়তো আর কখনো শেষ হতে পারত না। সে কোনো প্রতিবাদ ছাড়াই বাইরের দিকে এগিয়ে গেল। তার কদম ধীর ছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। বাংলোর বাইরের জগৎ আগের মতোই ছিল, শোরগণ, মানুষ, জীবনের দৌড়ঝাঁপ। কিন্তু এখন অর্জুন সেই জগতের অংশ ছিল যাকে সে কখনো দূর থেকে দেখেছিল। সেই সময় ললন চাচার নজর তার ওপর পড়ল। তিনি তার অবস্থা দেখলেন আর কিছু না জিজ্ঞেস করে তার কাছে চলে এলেন। তার মুখে কোনো প্রশ্ন ছিল না, কেবল আপন ভাব ছিল। অর্জুন প্রথমবার সেদিন কারো দিকে তাকাল। সেই নজরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজের ভেতরে কিছু ছেড়ে দিয়েছে আর নতুন কিছু গ্রহণ করে নিয়েছে। বাড়ির ভেতরে কোমল দাঁড়িয়েছিল। সে এক বড় সিদ্ধান্ত নিয়েছিল। তার মতে সে নিজের জীবন থেকে একটি সমস্যাকে বের করে দিয়েছিল, কিন্তু সে জানত না যে সে কেবল একজন মানুষকে নয়, বরং নিজের জীবনের সবথেকে সত্য অংশকে বাইরে বের করে দিয়েছে। বারেলি শহরের ভিড়ভাট্টা রাস্তার মাঝে এমন এক কোণ ছিল যেখানে জীবন নিজের সবথেকে সত্য ও নগ্ন রূপে দেখা যেত। পুরনো শহরের ঘিঞ্জি গলি, ভাঙা ছাদের বাড়ি, রাস্তার ধারের মানুষ আর রোদ ধুলোর মাঝে বেড়ে ওঠা ছোট ছোট আশা। আর এই জগতেই এখন একটি নতুন মুখ ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছিল। ডাক্তার অর্জুন রায়চৌধুরী। বাড়ি থেকে বেরোনোর পর অর্জুন নিজের জন্য আলাদা কোনো রাস্তা বেছে নেয়নি, বরং সেই রাস্তাতেই এগিয়ে গেল যা সে আগে থেকেই চিনত।
ললন চাচা তাকে নিজের ছোট ঠেলাগাড়ির পাশে বসার জায়গা দিয়েছিলেন। সেই জায়গা কোনো বাড়ির মতো তো ছিল না, কিন্তু তাতে আপন ভাব ছিল। সকাল চায়ের বাষ্পের সাথে শুরু হতো আর রাতের নিস্তব্ধতায় শেষ হতো। সেই জায়গায় অর্জুনের অস্তিত্ব ধীরে ধীরে আবার আকার নিতে শুরু করল। অর্জুন নিজের পেশাকে কখনো ছাড়িনি। সে প্রতিদিনের মতো জেলা হাসপাতালে যেত। সাদা কোট পরত, রোগীদের দেখত, তাদের মানসিক অবস্থা বুঝত আর তাদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করত। কিন্তু এখন তার জীবনে এক বড় তফাৎ এসে গিয়েছিল। এখন সে কেবল হাসপাতালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। হাসপাতাল থেকে বেরোনোর পরেই তার আসল কাজ শুরু হতো। তার বেতনের বড় অংশ এখনও আগের মতোই খরচ হতো, কিন্তু তার ব্যবহার বদলে গিয়েছিল। এখন সেই টাকা সরাসরি গরিবদের কাছে পৌঁছাত। কেউ ওষুধ কিনতে অসমর্থ হলে অর্জুন তার ওষুধ এনে দিত। কারো কাছে কম্বল না থাকলে রাতে কম্বল বিলি করত। অনেক সময় সে নিজে না খেয়েও কোনো বাচ্চার হাতে খাবার তুলে দিত। তার কাছে এটি কোনো মহান কাজ ছিল না, বরং একটি সাধারণ দায়িত্ব ছিল। ধীরে ধীরে ওই এলাকার মানুষ তাকে চিনতে শুরু করল। তাদের কাছে সে কোনো বড় ডাক্তার ছিল না, বরং এমন এক মানুষ ছিল যে না চাইতেই তাদের কষ্ট বুঝে নিত। কেউ তাকে ডাক্তারবাবু বলত, কেউ অর্জুন সাহেব, কিন্তু এই নামগুলোর পেছনে যে আবেগ ছিল তার সম্মানের চেয়েও অনেক বেশি গভীর ছিল। তা ছিল ভরসা। এরই মধ্যে তার সাথে ছবির দেখা হল। 10 বছরের সেই মেয়েটি যে রাস্তার ধারে নিজের ছোট্ট এক জগতে বেঁচেছিল। অর্জুনের কাছে এসে সে চুপচাপ বসে থাকত। তার চোখে এক অদ্ভুত কৌতূহল আর আপন ভাব ছিল। অর্জুন তার পড়ার জন্যে ছোট ছোট বই আনত। কখনো তার চুল ঠিক করে দিত, কখনো তার জন্যে খাবার আনত। ছবির জন্যে অর্জুন কোনো বাইরের লোক ছিল না, বরং এমন এক সাহারা ছিল যে না বলেই সব কিছু বুঝে নিত। অর্জুনের জীবন এখন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি যা হাসপাতালের দেওয়ালের ভেতরে ছিল, আর অন্যটি যা শহরের রাস্তায় ছড়িয়েছিল। কিন্তু এই 2 ভাগের মধ্যে এক মিল ছিল। প্রতিটি জায়গায় সে কারোর না কারোর কষ্ট হালকা করতে ব্যস্ত থাকত। হাসপাতালের ভেতরেও তার প্রভাব আলাদা ছিল। সেখানকার কিছু কর্মচারী তাকে একজন সাধারণ ডাক্তার নয়, বরং এমন এক ব্যক্তি হিসাবে দেখত যে প্রতিটি কেস ব্যক্তিগতভাবে অনুভব করে। সে রোগীদের সাথে কেবল ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকত না, বরং তাদের মনের গভীর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করত। অনেক সময় সে ঘণ্টার পর ঘণ্টা কোনো একজন রোগীর সাথে বসে থাকত, তার স্তব্ধতাকে বোঝার চেষ্টা করত। এই সব দেখে কিছু মানুষ তাকে অন্য নজরে দেখত, কিন্তু যেসব মানুষ তার কারণে নিজেদের প্রিয়জনকে ফিরে পেয়েছিল, তাদের কাছে সে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। শহরে ধীরে ধীরে এক আলোচনা ছড়িয়ে পড়তে লাগল। মানুষ বলতো যে একজন ডাক্তার আছে যে টাকার চেয়ে মনুষ্যত্বে বেশি বিশ্বাস করে। কেউ বলতো যে সে তার ছেলেকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছে, তো কেউ বলতো যে সে বিনা পয়সায় মাসের পর মাস চিকিৎসা করেছে। ওদিকে কোমল সিনহার বাড়িতে এক আলাদা নিস্তব্ধতা ছিল। অর্জুন চলে যাওয়ার পর সেই বাড়ি আগের চেয়ে অনেক বেশি গোছানো হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এক শূন্যতা এসে গিয়েছিল যা কেউ স্বীকার করছিল না। কোমল নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মানার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও এক অদ্ভুত অস্থিরতা দানা বাঁধতে শুরু করেছিল। তার মনে হতো যে এমন কিছু আছে যা সে বুঝতে পারছে না, কিন্তু সে সেই চিন্তা বারবার চেপে দিত। এরই মধ্যে একদিন তার পুরনো বান্ধবী ডাক্তার নৈরতি ঘোষ হঠাৎ তার সাথে দেখা করতে এলো। অনেকদিন পর দেখা হওয়ায় বাড়ির পরিবেশ কিছুটা হালকা হল। নৈরতির নজর দেওয়ালে টাঙানো একটি ছবির ওপর পড়ল। সেই ছবিটি অর্জুনের ছিল। নৈরতি সেই ছবির সামনে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার মুখে অবাক হওয়ার ভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ছবিটিকে ভালো করে দেখল, তারপর সে ধীরে ধীরে কোমলের দিকে তাকাল। তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল। কোমল জিজ্ঞেস করল, তুমি একে চেনো? তখন সে যা জানাল তা হল, ইনি সেই ডাক্তার যার সাথে সে কাজ করে, সেই ব্যক্তি যাকে হাসপাতালে সবাই অত্যন্ত সম্মানের সাথে দেখে, সেই ব্যক্তি যাকে মানসিক চিকিৎসা বিভাগে সবথেকে উঁচু স্থানে গণ্য করা হয়। কোমলের জন্য এটি শোনা কোনো ধাক্কার চেয়ে কম ছিল না। তার ভেতরে অর্জুনের যে ছবি তৈরি হয়েছিল তা হঠাৎ নড়ে উঠল। যে মানুষটিকে সে অস্বাভাবিক ভেবেছিল, সেই মানুষটি অন্য এক জগতে এক আলাদা পরিচয় রাখত। সেই মুহূর্তে প্রথমবার কোমলের ভেতরে একটি প্রশ্ন উঠল, সে কি সত্যিই সেই মানুষটিকে চিনেছিল যার সাথে সে থাকছিল? বরেলির সেই সন্ধ্যায় এক অদ্ভুত ক্লান্তি মিশেছিল। সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু তার শেষ আভা তখনও সরকারি বাংলোর দেওয়ালে ছড়িয়েছিল। কিন্তু কোমল সিনহার ভেতরে সেদিন কোনো কিছুই স্বাভাবিক বাকি ছিল না।
একটি ছবি, একটি পরিচয় আর কিছু সত্য তার পুরো চিন্তাভাবনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। যে মানুষটিকে সে নিজের সম্মান, ভয় আর ভ্রান্তির কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার সম্পর্কেই এখন এমন সব কথা সামনে আসছিল, যার সামনে তার পুরো সিদ্ধান্ত ছোট, কঠোর আর লজ্জাজনক মনে হতে লাগল। ডাক্তার নৈরতি ঘোষ চলে যাওয়ার পর কোমল অনেকক্ষণ নিজের ড্রয়িং রুমে একা বসে থাকল। তার সামনে সেই দেওয়াল ছিল যেখানে অর্জুন রায়চৌধুরীর ছবি টাঙানো ছিল। এটি সেই মুখ ছিল যাকে সে এতদিন নিজের অসুবিধা, নিজের সন্দেহ আর নিজের কঠোরতার নজরে দেখেছিল। কিন্তু এখন সেই মুখেই সে এক আলাদা গভীরতা দেখতে পাচ্ছিল। সে প্রথমবার অনুভব করল যে সে কখনো অর্জুনকে বোঝার চেষ্টাই করেনি। সে তার আচরণ দেখেছিল, কিন্তু তার পেছনের উদ্দেশ্য দেখেনি। সে তার স্তব্ধতাকে অস্বাভাবিকতা মনে করেছিল, কিন্তু তার ভেতরে বয়ে চলা করুণাকে বুঝিনি। সে তার এলোমেলো থাকাকে দুর্বলতা মনে করেছিল, কিন্তু তার ত্যাগের উচ্চতাকে কখনো জানতে চায়নি। নৈরতি যা কিছু বলেছিল তা কেবল একজন ব্যক্তির প্রশংসা ছিল না, বরং একটি পুরো জীবনের উন্মোচন ছিল। অর্জুন কেবল সরকারি মনোরোগ বিশেষজ্ঞ ছিল না, বরং সে ছিল সেই সব মানুষের সাহারা যাদের থেকে সমাজ প্রায়ই মুখ ফিরিয়ে নেয়। মানসিকভাবে অসুস্থ রোগী, আত্মহত্যার কিনারে দাঁড়িয়ে থাকা যুবক, ঘর থেকে বের করে দেওয়া মহিলা, নেশা আর আঘাত থেকে ভেঙে পড়া মানুষ, আর সেই সব গরিব রোগী যাদের ওষুধ কেনার মতো টাকা নেই, এই সব কিছুর মাঝে অর্জুন নিজের জীবন বিলিয়ে দিয়েছিল। কোমল সেই রাতেই নিজের সহকারী বিরাজ সাক্সেনাকে ডাকাল। এবার তার উদ্দেশ্য কারো উপর নজর রাখা বা কোনো আচরণকে সন্দেহজনক প্রমাণ করা ছিল না। এখন সে সত্যিটা চাইছিল, পুরো সত্যি। সে বিরাজকে অর্জুন সম্পর্কে প্রতিটি তথ্য জোগাড় করতে বলল, যা সাধারণভাবে কোনো সরকারি অফিসারের কাছে পৌঁছায় না, কিন্তু সাধারণ মানুষ জানে। পরের দুদিনে বিরাজ যে রিপোর্ট তৈরি করল তা কোমলের আত্মাকে ছিঁড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অর্জুন রায়চৌধুরীর নাম এমন অনেক গোপন ফাইলে ছিল যেখানে সে গুরুতর মানসিক রোগীদের সামলেছিল। অনেক সামাজিক সংস্থা অনানুষ্ঠানিকভাবে তার সাহায্যের কথা নথিভুক্ত করে রেখেছিল। জেলা হাসপাতালের অনেক কর্মচারী তাকে বিভাগের ভগবান মনে করত। কিছু বস্তিতে মানুষ বলতো যে যখন কারো বাড়িতে মানসিক ভারসাম্য বিগড়ে যাওয়ার পরিস্থিতি আসত, তখন ডাক্তার সাহেব কোনো ফি ছাড়াই পৌঁছে যেতেন। অনেক বাচ্চার স্কুলের ফি, অনেক বৃদ্ধের ওষুধ, অনেক মহিলার চিকিৎসা আর অনেক গৃহহীন রোগীর পুনর্বাসনের শুরু অর্জুন চুপচাপ নিজের টাকায় করেছিল। এই সব পড়তে পড়তে কোমলের হাত কাঁপতে লাগল। তার হঠাৎ অর্জুনের সেই সব দৃশ্য মনে পড়তে লাগল যা সে অপমানের সাথে দেখত। গভীর রাতে তার বেরিয়ে যাওয়া এখন আর রহস্য মনে হচ্ছিল না, তা ছিল কারো প্রাণ বাঁচানোর দৌড়। তার ডায়েরি এখন আর বিক্ষিপ্ত নোটস মনে হচ্ছিল না, তা ছিল মানসিক যন্ত্রণার সাথে লড়াই করা মানুষদের নিজস্ব রেকর্ড। গরিবদের ওপর খরচ হওয়া টাকা এখন আর দায়িত্বহীনতা ছিল না, তা ছিল দয়ার সবথেকে উঁচু প্রকাশ। রাস্তায় বসে মানসিক রোগীকে তারই ছন্দে শান্ত করা এখন আর অদ্ভুত মনে হচ্ছিল না, তা ছিল একজন প্রশিক্ষিত ও অত্যন্ত সংবেদনশীল চিকিৎসকের আচরণ। কোমলের চোখের সামনে ধীরে ধীরে সেই ভ্রম ভাঙতে লাগল, যাতে সে নিজের স্বামীকে দেখেছিল। এরপর তার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত এলো, নিজের মা বিভাদেবীর মুখোমুখি হওয়া। বিভাদেবী এখনও আগের মতোই ছিলেন। তার কাছে জীবনের সবথেকে বড় সত্য ছিল সামাজিক মর্যাদা, শৃঙ্খলা আর বাইরের সম্মান। তিনি অর্জুনকে কখনো বোঝার চেষ্টা করেননি। তার কাছে সে ছিল এমন এক মানুষ যে বাড়ির মর্যাদার চেয়ে রাস্তার মানুষকে বেশি গুরুত্ব দিত। কোমল প্রথমবার বুঝতে পারল যে তার মা কেবল পরামর্শ দেননি, বরং তার ভেতরে অর্জুনের প্রতি অবিশ্বাসকে অনবরত হাওয়া দিয়েছিলেন। ছোট ছোট ঘটনাকে বিপজ্জনক করে তুলে সংবেদনশীলতাকে অস্বাভাবিকতা প্রমাণ করে আর সম্মানের ভয় বাড়িয়ে তিনি কোমলের সিদ্ধান্তকে কঠোর করে দিয়েছিলেন। এই উপলব্ধি কোমলের কাছে কোনো বাইরের অভিযোগের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। এখন সে এটাও বুঝতে পারছিল যে তার সিদ্ধান্তে তার নিজের দুর্বলতাও মিশেছিল। সে নিজেই সত্য জানার ধৈর্য রাখেনি, সে প্রশ্ন করেনি, সে শোনার চেষ্টা করেনি, সে কেবল সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজের ঘরে গেল, কিন্তু বিছানায় বসতেই আবার উঠে দাঁড়াল। সে ঘুম নয়, বরং অস্থিরতা পেল। তার ভেতরে প্রথমবার অপরাধবোধ পুরো শক্তিতে জায়গা করে নিল। সে সেই মানুষটিকে অপমান করেছিল যে অন্যের ভেঙে যাওয়া মানসিক জগৎকে সামলাত। সে তাকে পাগল বলেছিল যে মানসিক কষ্টের সবথেকে গভীর ভাষা বুঝত। পরদিন সকালে কোমল কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অর্জুনকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। বিরাজের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সে বরেলির সেই অংশে পৌঁছাল যেখানে হয়তো সে আগে কখনো যায়নি। সিভিল লাইন্সের পরিষ্কার রাস্তা থেকে বেরিয়ে যখন তার গাড়ি পুরনো বরেলির ভিড়, ধুলো আর ঘিঞ্জি গলিতে পৌঁছাল, তখন তার প্রথমবার মনে হল যে শহরের এক বিশাল অংশ তার থেকে সবসময় লুকিয়েছিল। সেখানে ভাঙা বাড়ি ছিল, জরাজীর্ণ দেওয়াল ছিল, খালি পায়ে দৌড়ে বেড়ানো বাচ্চা ছিল। সেই জগতের মাঝেই সে অর্জুনকে দেখল।
সে মাটিতে বসেছিল, তার চারপাশে কিছু বাচ্চা ছিল, যাদের মধ্যে ছবিও ছিল। পাশে কিছু বৃদ্ধ বসেছিলেন, আর একদিকে ওষুধের একটা ছোট স্তূপ রাখা ছিল। অর্জুন কাউকে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল, কোনো বাচ্চার খাতা দেখছিল, আর মাঝে মাঝে কোনো অসুস্থ বৃদ্ধের নাড়ি টিপে দেখছিল। কোমল কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। তার সাহস যেন তার পা পর্যন্ত আস্তে আস্তে থমকে গেল। সে চেয়েও আগে বাড়তে পারল না। তার ভেতরে লজ্জা, গ্লানি আর ভাঙন একসাথে উপচে এলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। কিন্তু সেই মুহূর্তে সেই চোখের জলও তার অপরাধের কাছে ছোট মনে হচ্ছিল। সেই মুহূর্তে কোমল প্রথমবার পুরো সত্যকে দেখল। অর্জুন রায়চৌধুরী অস্বাভাবিক ছিল না। অস্বাভাবিক তো সেই সংবেদনহীনতা ছিল, যার কারণে সে তাকে কখনো বুঝতেই পারেনি। সত্যের দরজা খুলে গিয়েছিল, আর তা খুলতেই কোমল সিনহার পুরনো পৃথিবী ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বরেলির সকাল সেদিন শান্ত ছিল, কিন্তু কোমল সিনহার ভেতরে গভীর তুফান চলছিল। রাতভর জেগে থাকার পর তার মনে এখন আর কোনো ভ্রম বাকি ছিল না। সে পরিষ্কার বুঝতে পেরেছিল যে সে যে সব মানুষটিকে প্রত্যাখ্যান করেছে সে অস্বাভাবিক নয়, বরং অসাধারণ। এখন তার সামনে কেবল একটাই কাজ ছিল, নিজের করা অন্যায়ের মুখোমুখি হওয়া আর তা শুধানোর চেষ্টা করা। সে কোনো দেরি না করে সেই এলাকায় পৌঁছল যেখানে অর্জুন রায়চৌধুরী গরিবদের মাঝে কাজ করছিল। এবার সে দূরে দাঁড়িয়ে থাকল না, বরং সরাসরি তার সামনে গিয়ে দাঁড়াল। তার ভেতরে দ্বিধা ছিল, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না। তার মুখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তার ভেতরের অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল। অর্জুন নিজের কাজে ব্যস্ত ছিল। সে কোমলকে দেখল, কিন্তু নিজের কাজ থামাল না। তার কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষগুলো যাদের মাঝে সে দাঁড়িয়েছিল। এটিই সেই তফাত যা কোমল এখন বুঝতে পেরেছিল। অর্জুনের কাছে মনুষ্যত্ব কোনো সম্পর্ক বা পরিচয়ের চেয়ে ছোট ছিল না। কোমল নিজের ভেতরের সত্যকে স্বীকার করল। সে অনুভব করল যে সে না বুঝে সিদ্ধান্ত নিয়েছিল, না শুনে সিদ্ধান্তে পৌঁছেছিল, আর না জেনে সেই ব্যক্তিকে প্রত্যাখ্যান করেছিল যে অন্যের জীবন সাজাতে ব্যস্ত ছিল। এটি কেবল একটি বৈবাহিক ভুল ছিল না, বরং একটি গভীর নৈতিক বিচ্যুতি ছিল। এখন সে এই ভুলকে শব্দ দিয়ে নয়, নিজের পরিবর্তন দিয়ে শুধরাতে চাইছিল। সে সেই মুহূর্তেই নিজের জীবনের দিশা বদলানোর সিদ্ধান্ত নিল। সে নিজের পদ, নিজের ক্ষমতা আর নিজের সামাজিক ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া ছেড়ে দিল। সে ঠিক করল যে সে সেই পথেই চলবে যে পথে অর্জুন চলছিল, সেবার পথ, যেখানে পরিচয়ের চেয়ে মনুষ্যত্ব বেশি গুরুত্ব পায়। এরপর সে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিল। এই সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু এটি ছিল তার ভেতরের পরিবর্তনের সবথেকে স্পষ্ট প্রমাণ। সে সেই জীবনকে ছেড়ে দিল যাতে সে এতদিন বেঁচে ছিল, আর এমন এক জীবনকে আপন করে নিল যেখানে তাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হতো। কোমল নিজেকে পুরোপুরি বদলাতে শুরু করল। সে গরিব বস্তিতে যাওয়া শুরু করল, মানুষের সমস্যা বুঝল, আর কোনো পরিচয় ছাড়াই তাদের সাহায্য করতে শুরু করল। সে এটা দেখানোর চেষ্টা করল না যে সে বদলে গেছে, বরং সে সত্যিই বদলে গিয়ে বাঁচতে শুরু করল। ধীরে ধীরে তার ভেতরে সেই সংবেদনশীলতা আসতে লাগল যা আগে কেবল অর্জুনের মধ্যে দেখা যেত। অর্জুন এই সব দেখছিল, কিন্তু সে কোনো তাড়াহুড়ো করল না। তার কাছে এটা জরুরি ছিল যে কোমলের পরিবর্তন যেন স্থায়ী হয়, কেবল আবেগপ্রসূত প্রতিক্রিয়া না হয়। সে দূরত্ব বজায় রাখল, কিন্তু তার নজর সবকিছুর ওপর ছিল। সেটা বুঝতে পারছিল যে কোমল এবার সত্যিই নিজের ভেতরে বদল আনছে। সময়ের সাথে সাথে কোমলের প্রচেষ্টা মানুষের সামনে আসতে লাগল। যে মানুষগুলো আগে কেবল অর্জুনকে চিনত, তারা কোমলের ভেতরে আসা বদলকেও অনুভব করতে শুরু করল। সে কোনো অধিকার ছাড়াই, কোনো বিশেষ পরিচয় ছাড়াই সেই সব পরিস্থিতিতে কাজ করল যেগুলোতে অর্জুন দীর্ঘ সময় ধরে কাজ করছিল। ধীরে ধীরে সেই দূরত্ব কমতে লাগল, যা দুজনের মাঝে চলে এসেছিল। এই দূরত্ব শব্দ দিয়ে নয়, বরং সময় আর কর্ম দিয়ে কমল। কোমল এটা প্রমাণ করে দিল যে তার অনুশোচনা কেবল আবেগপ্রসূত ছিল না, বরং সে নিজের জীবনকে বদলানোর জন্য তৈরি ছিল। অবশেষে অর্জুন তাকে গ্রহণ করল। এই গ্রহণ করা কোনো চাপে নয়, বরং সেই সত্যকে দেখে হল যা এখন কোমলের ভেতরে ছিল। সে তাকে সেই রূপেই গ্রহণ করল যে রূপে সে এখন ছিল, এমন এক নারী যে নিজের অহংকার ছেড়ে মনুষ্যত্বকে বেছে নিয়েছিল। এখন দুজনে একসাথে ছিল, কিন্তু আগের মতো নয়। তাদের মাঝে এখন কেবল সম্পর্ক ছিল না, বরং একটি যৌথ উদ্দেশ্য ছিল। তারা নিজেদের জীবনকে সেই সব মানুষের জন্য উৎসর্গ করে দিল যাদের সবথেকে বেশি প্রয়োজন ছিল। মানসিক স্বাস্থ্য, গরিবদের চিকিৎসা আর সমাজে সচেতনতা বাড়ানোই এখন তাদের জীবন হয়ে গেল। বরেলিতে মানুষ এখন তাদের আলাদা নজরে দেখত।
তারা কেবল নাম বা পদ দিয়ে পরিচিত ছিল না, বরং তাদের কাজ দিয়ে পরিচিত ছিল। তারা এটা প্রমাণ করে দিল যে মানুষের আসল পরিচয় তার পদে নয়, বরং তার কর্মে থাকে। অনুশোচনা যদি সত্যিকারের হয়, তবে তা ভেঙে যাওয়া সম্পর্ককেও জুড়তে পারে।